দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন। ফিরে এলো জুলাই মাস। বছর পেরিয়ে গেলে আমরা আসলে গণতন্ত্রের দিকে কতদূর এগোতে পারলাম, নতুন দেশ গঠনের দিকে কতটুকু এগোতে পারলাম সে নিয়ে কথা বলতে চাই। তিনজন সম্মানিত সদস্য রয়েছেন, অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন শেখ ওয়াহিদুজ্জামান দীপু অ্যাডভোকেট, তিনি সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। আছেন শাহাদাত হোসেন সেলিম, তিনি চেয়ারম্যান বাংলাদেশ এলডিপি। এবং সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলাম রাব্বানী, তিনি অধ্যাপনা করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে। আপনাদের তিনজনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, আলোচনায় যাবার আগে জুলাই নিয়ে একটা প্রতিবেদন দেখে নিতে চাই। জুলাই ৫৪ বছরের স্বাধীন বাংলাদেশে লড়াই সংগ্রামের ইতিহাসের ক্যালেন্ডারে জায়গা করে নেয়া নতুন এক রক্তাক্ত ইতিহাস। ছাপ্পান্ন হাজার বর্গমাইলে ছড়িয়ে পড়া দ্রোহের আগুনে স্বৈরতন্ত্রের মসনদ পুড়িয়ে নতুন বাংলাদেশ গড়ার গল্প, যে গল্প রচনা করতে প্রাণ দিয়েছেন ১৪০০ মানুষ, অঙ্গ হারিয়েছেন হাজারো যোদ্ধা, আহতের তালিকায় ২০,০০০-এর বেশি। ২৪শে জুন জুলাইয়ে ছাত্র সমাজের দাবিটা ছিল ভীষণ সাধারণ: ৫৫ কোটার গ্রাস থেকে বেরিয়ে মেধার ভিত্তিতে চাকরি পাওয়া। কোটা বিরোধী আন্দোলনকে ক্ষণে ক্ষণে কটাক্ষ করেই ক্ষান্ত হননি তৎকালীন সরকার প্রধান। বল প্রয়োগ, গুম, খুন সবকিছু করে ছাত্রছাত্রীদের এমন খাদের কিনারায় দাঁড় করিয়েছিলেন যেখানে তাদের পথ খোলা ছিল একটাই: মুক্তি অথবা মৃত্যু। মুক্তিযোদ্ধা সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? তাই তো শেষ মুহূর্তে তড়িঘড়ি করে আদালত থেকে কোটা বাতিলের রায় এনেও আবু সাইদ মুগ্ধদের জীবনের দেনা মেটাতে পারেননি শেখ হাসিনা। অতঃপর কোটা বিরোধী সংগ্রাম রূপ নেয় আওয়ামী ফ্যাসিবাদ পতনের আন্দোলনে। ১৬ বছরের সীমাহীন বৈষম্য, গুম, খুন, দুর্নীতিতে অতিষ্ঠ জনতার স্রোত মিশে যায় রাজপথে। পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী নামিয়ে দিয়েও দমানো যায়নি মানুষের ক্ষোভ, বিক্ষোভের আগুন। শেষমেশ ইন্টারনেট বন্ধ করে দিয়ে ১৮-১৯ জুলাই ছাত্র জনতার ওপর চালানো হয় বর্বর হত্যাযজ্ঞ। কিন্তু শোষকের বন্দুক থেকে যতই গুলি বেরিয়েছে ততই ছড়িয়েছে আন্দোলনের স্ফুলিঙ্গ। দফায় দফায় দেয়া কারফিউ ভেঙে ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিক, পেশাজীবী, বুদ্ধিজীবী, শিল্পী, দল মত নির্বিশেষে পথে নামে সব শ্রেণীর মানুষ। আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে। যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয়। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি। ৩ আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে লাখো জনতার জমায়েত থেকে ঘোষণা আসে এক দফা শেখ হাসিনার পদত্যাগ। আমাদের এক দফাটি হলো শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং চাকরিবাদের ছিল। এরপর ৪ আগস্ট মরণ কামড় দেয় আওয়ামী লীগ। পুলিশের সাথে অস্ত্র নিয়ে নেমে পড়েন তাদের নেতাকর্মীরাও। দেশ জুড়ে ছড়িয়ে পড়ে নজিরবিহীন সহিংসতা। শুধু একদিনে ঝরে শতাধিক প্রাণ। ব্যাপক রক্তপাত ও প্রাণহানির পরও গদি ছাড়তে চাননি শেখ হাসিনা। ৫ আগস্ট ভোর থেকে জারি করা হয় কঠোর কারফিউ, কিন্তু শত বাধার দেয়াল ভেঙে রাজধানীর বিভিন্ন প্রান্তে থেকে লাখো লাখো মানুষ এগিয়ে যায় গণভবনের দিকে। সেনাবাহিনী ব্যারিকেড তুলে নেয়, ঢাকার রাজপথ দখলে নেয় ছাত্র জনতা। আর ততক্ষণে খবর আসে শেখ হাসিনা পালিয়ে গেছে। ষোলো বছর ফ্যাসিবাদের কেন্দ্রবিন্দু হয়ে ওঠা গণভবনে ৫ আগস্ট যে দৃশ্যের অবতারণা হয়েছিল, নতুন ইতিহাসের পাতায় তার নাম ৩৬ জুলাই। জুলাইয়ের সাথে ৯০ কিংবা ৬৯-এর কোনো তুলনা হয় না। কেননা আমরা যদি ব্যাপকতার অর্থে দেখি, আপনি দেখুন, প্রথম কথা যে কোনো রাজনৈতিক সংগঠন এটি নেতৃত্ব দেয়নি। এটি নেতৃত্ব দিয়েছে বিচ্ছিন্ন কয়েকজন তরুণ, যাদের তেমন কোনো রাজনৈতিক পরিচয় কিংবা সংগঠনের পরিচয় ছিল না। কাজেই জুলাই হচ্ছে আমাদের ক্রাউড সোর্সড রেভলিউশন, আউটসোর্সড
রেভলিউশন। আমি যদি ধর্মীয়ভাবে দেখি, আবাবিল পাখির যে ঘটনা আমরা জানি, জুলাই হচ্ছে তাই। জুলাইয়ের যে ভূমিকম্প, সেটার যে অভিঘাত আমাদের রাজনৈতিক যে ভূমিতে, এটা অনেক দিন এর অনুরণন চলতে থাকবে। আপনাকে আর আগের মতো করে কেউ এইরকম কায়দায় মতবাদের নামে বা মুক্তিযুদ্ধের নামে বা কোনো ধর্মীয় রাজনীতির নামে বা সাম্প্রদায়িক রাজনীতির নামে কিন্তু আপনি আর এই জনগোষ্ঠীকে বোকা বানাতে পারবেন না। এইটি গণ অভ্যুত্থান এখনো, এটা তখনই বিপ্লবের মর্যাদা পাবে যদি সত্যি সত্যি এই পরিবর্তনের মধ্যে দিয়ে মৌলিক সংস্কার এবং বাঙালি জাতির যে রাজনৈতিক ধ্যান ধারণা এবং চিন্তা ভাবনা, এইখানে স্থায়ী পরিবর্তন আসে। যে জুলাই জন্ম দিয়েছে নতুন আশার, নতুন স্বপ্নের, তবে শহীদদের সেই স্বপ্নেরা কতটা বাস্তবতার পথ ধরে হাঁটছে, সামনের দিনে অপেক্ষা করছে সেই হিসাব নিকাশ। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। অধ্যাপক গোলাম রাব্বানী, শুরুতে আপনার কাছে আসতে চাই, 1 বছর আগে জুলাই ফিরে গেলে আপনার কণ্ঠে এই দেশের মানুষের আবেগ, কষ্ট এবং ক্রোধ সবকিছু বোধহয় প্রকাশ পেয়েছিল, এখনো মনে পড়লে গায়ে কাঁটা দিয়ে ওঠে। 1 বছর পেরিয়ে আপনি ফিরে তাকালে, ইংরেজিতে যেটাকে বলে হাইন্ডসাইটে, কিভাবে দেখেন জুলাইকে এবং এই গত বছরের পথ পরিক্রমাকে? ধন্যবাদ। আসলে জুলাইয়ের কথা মনে হলে ভীষণ রকম আবেগপ্রবণ হয়ে যাই, এবং এটা আমাদের জীবনে, আমরা যারা মুক্তিযুদ্ধ দেখিনি, আমাদের জীবনে হয়তো সবচেয়ে অভূতপূর্ব সময়। এবং সারা দেশে আপনাদের রিপোর্টেই এই যে প্রতিবেদনটি এতক্ষণ ধরে আমরা দেখলাম, সেখানে একটু বোঝা গেল যে শিক্ষার্থীরা একটা যৌক্তিক দাবিতে তারা একটা আন্দোলন শুরু করেছিল, কিন্তু সেই আন্দোলনকে নৃশংসভাবে দমন করার পথ বেছে নেওয়া হয়েছিল। এবং সেই দমন নিপীড়নের মধ্য দিয়ে আমাদের শিক্ষার্থীরা শুধুমাত্র বিশ্ববিদ্যালয় পর্যায়ে নয়, স্কুল, কলেজ, মাদ্রাসা সকল পর্যায়ের শিক্ষার্থীদের জীবন বিপন্ন হয়ে পড়েছিল। তাদের উপর নেমে এসেছিল একটি বিভীষিকাময় সময়। আমি একজন শিক্ষক, শিক্ষার্থীদের সাথে আমার যে নৈকট্য সারা জীবনের, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে বসবাস করার কারণে, এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার কারণে, এই জায়গা থেকে আমি খুব কাছে থেকে দেখেছি যে শিক্ষার্থীদের জীবন কতটা বিপন্ন হয়ে পড়েছিল এই যৌক্তিক, এই ন্যায্য একটি আন্দোলন শুরু করবার কারণে। আপনারা জানেন জাহাঙ্গীরনগর এই গণ অভ্যুত্থানের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। ফলে সারা দেশে শিক্ষার্থীদের উপর যখন এই নৃশংসতা নেমে এসেছে, যখন তারা গুম খুন হয়ে যাচ্ছিল, শিক্ষক হিসেবে তো আসলে আমার নীরব থাকার কোনো সুযোগ ছিল না, যেটা আমি বারবার করে বলেছি। এবং শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব ছিল, আমরা ছিলাম। এবং আপনারা জানেন যে শিক্ষার্থীদের উপরে নানাবিধ নির্যাতন নেমে এসেছিল, তাদেরকে গুম করা হয়েছে। আমি আমার ক্যাম্পাসের কথা যদি বলি, ক্যাম্পাসে আপনারা জানেন যে ক্যাম্পাস যখন বন্ধ ঘোষণা করা হলো, তখন আমাদের শিক্ষার্থীরা ক্যাম্পাসের আশেপাশের কিছু বাসাবাড়িতে তারা আশ্রয় নিয়েছিল। পুলিশ এসে সেই সব বাসাবাড়িতে পর্যন্ত হামলা করেছে। এরকম একটা সময়ে আমরা পার করেছি, এবং অবশেষে সেই নৃশংসতার মধ্য দিয়েই সেই বৈষম্য বিরোধী আন্দোলন, সেই 9 দফার আন্দোলন 1 দফায় পরিণত, এবং সেই 1 দফার চূড়ান্ত প্রতিফলন ঘটে আমরা যাকে বলি 36 জুলাই। ফলে এটি আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। কিন্তু এই যে একটা অভূতপূর্ব গণ অভ্যুত্থান ঘটে গেল ছাত্রদের নেতৃত্বে, সেই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ের যে রাজনৈতিক
যে প্রেক্ষাপটটা তৈরি হলো এবং একটা বছর আমরা পার করে দিলাম, সেই এক বছর যদি আমরা ফিরে তাকাই তাহলে দেখব সেই অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে অর্জন, সেই অর্জনটাকে আমরা ধরে রাখতে পারি। এটা আমার ব্যক্তিগত মতামত, আপনারা আমার সাথে একমত নাও হতে পারে। যে অভূতপূর্ব ঐক্যটি তৈরি হয়েছিল গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে, সেই ঐক্যটিকেই আগে বিনষ্ট করা হয়েছে। গণ অভ্যুত্থানের আপনার কৃতিত্ব সেটা কুক্ষিগত করানি, কোনো দল, কিছু কিছু ব্যক্তি, কিছু কিছু ছাত্র নেতা তারা সেটা করবার চেষ্টা করেছে। যারা সরকার গঠন করেছেন এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, তারা তাদের দায়িত্ব পালনে আমি বলবো ব্যর্থ হয়েছেন। কারণ সরকার পরিচালনার পাশাপাশি তাদের আরেকটি দায়িত্ব ছিল আমাদের এই শিক্ষার্থীদেরকে সঠিকভাবে পরিচালনা করা, তাদেরকে পরামর্শ দেওয়া, তাদের ঐক্য যাতে বিনষ্ট না হয় সেই বিষয়ে তাদের সাথে কাজ করা। কিন্তু আমরা দেখেছি সেই সরকারে যারা এসেছেন তারা বরং তাদের নানান সংকট ছাত্রদেরকে দিয়ে, শিক্ষার্থীদেরকে দিয়ে মোকাবেলা করার চেষ্টা করছে। এগুলোর মধ্য দিয়ে কিন্তু ছাত্রদের যে ঐক্য সেটা বিনষ্ট হয়েছে। একটা স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান, ছাত্রদের আহ্বানে দেশের আপামর জনসাধারণ এই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে। আমরা দেখলাম গণ অভ্যুত্থানের পরেই সেই গণ অভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে কি ধরনের রাজনীতি হয়েছে, মাস্টার মাইন্ড ঘোষণা করা হয়েছে কাউকে, কিন্তু আমরা জানি এই গণ অভ্যুত্থানে কোনো মাস্টার মাইন্ড ছিল না। সমন্বয়ক ছাত্ররা যখন ডিবি অফিসে বসে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিতে বাধ্য হয়েছিল, তখন সারা বাংলাদেশের ছাত্ররা ঘোষণা দিয়েছিল আমি সমন্বয়, অর্থাৎ সবাই সমন্বয়ক হিসেবে নিজেদেরকে ঘোষণা দিয়ে আন্দোলন চালিয়ে নিয়ে গেছে। এরকম একটা গণ অভ্যুত্থানের পরে আমরা দেখেছি সেই গণ অভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে কি ধরনের রাজনীতি হয়েছে এবং এর ফলে যে ঐক্যটা, সেই ঐক্যটা বিনষ্ট হয়ে গেছে। আমাদের যে প্রত্যাশা ছিল, আমরা যারা স্বতঃস্ফূর্ত আন্দোলন অংশ নিয়েছিলাম তাদের কি প্রত্যাশা ছিল? ছাত্রদের বৈষম্যহীন বাংলাদেশ গড়া এবং একটি নিরাপদ বাংলাদেশ গড়া। 24-এর গণ অভ্যুত্থানে যে নৃশংসতা শুরু হয়েছিল, সেই বাস্তবতায় আমরা একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চেয়েছিলাম, একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চেয়েছিলাম। ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের সমান অধিকারের স্বপ্ন নিয়ে আমরা লড়াইটি করেছিলাম। কিন্তু গত এক বছরে আমরা সেই স্বপ্ন থেকে কিন্তু অনেক দূরে সরে গেছি। জি, আবারও ফিরবো অধ্যাপক রাব্বানী আপনার কাছে। জনাব দীপু, আপনার কাছে আসতে চাই। বিএনপির দীর্ঘ আন্দোলন এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, এবং তার বিভিন্ন পর্যায়ে আপনারা রাস্তায় নেমেছেন, নির্যাতিত হয়েছেন, কিন্তু সব মানুষ এক জায়গায় হয়ে সবাই মিলে প্রতিবাদ করেছে এই জুলাইয়ে এসে। এই যে সবাই এক হয়ে যাওয়ার পেছনের কারণটা কী ছিল, এবং তারপরে যেই আবার ছড়িয়ে যাওয়া, সেটাই বা কেন হচ্ছে বলে মনে হয়? আপনাকে ধন্যবাদ। গণ অভ্যুত্থান 2024 পয়লা জুলাই 2025-এ এসে সারা দেশব্যাপী বিভিন্ন রাজনৈতিক দল, শ্রেণী পেশার সবাই এই বর্ষপূর্তির আনুষ্ঠানিকতা করছেন। আমি প্রথমেই অত্যন্ত দুঃখ বেদনার সাথে স্মরণ করি তাদের যারা লাগাতার 17 বছর আওয়ামী স্বৈর শাসন বিরোধী আন্দোলনে আত্মাহুতি দিয়েছেন, এবং জুলাই বিপ্লবে আন্দোলনে যারা আত্মাহুতি দিয়েছেন তাদের সকলের আত্মার প্রতি, যারা আহত হয়েছেন এই আন্দোলনে তাদের প্রতি সম্মান এবং সমবেদনতা জানিয়ে অবিলম্বে তাদের সার্বিক চিকিৎসার দায়িত্ব গ্রহণের আহ্বান জানিয়ে আলোচনার বিষয়বস্তুতে সরাসরি যে কথা বলতে চাই, আপনি মনে করতে পারেন 69-এ বাংলাদেশে তৎকালীন পাকিস্তান একটি গণ অভ্যুত্থান হয়েছিল। ইতিহাসে 69-এর গণ অভ্যুত্থান হিসেবে চিহ্নিত করা হয় এবং রাজনৈতিক বিশ্লেষণও তাই। এটি হয়েছিল পশ্চিমা শাসক গোষ্ঠীর তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণের উপরে বৈষম্যমূলক আচরণ, নিপীড়ন, নির্যাতন এবং তার প্রতিবাদ।
এই আন্দোলনের ধারাবাহিকতা ৭০-এর একটি নির্বাচন হলো, ৭১-এর স্বাধীনতার যুদ্ধ হলো, দেশ স্বাধীন হলো। এই স্বাধীনতার পরবর্তী সময়গুলোতে আপনি দেখবেন অতি দ্রুত জনগণ ৬৯-এর গণ আন্দোলন করেছিল যে কারণে, গণ অভ্যুত্থান হয়েছিল যে কারণে, সে কারণ থেকে ৭০ এবং ৭১-এর সিঁড়িপথ দিয়ে যারা স্বাধীন বাংলাদেশের মূল বেনিফিশিয়ারি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছিল, তারা জন আকাঙ্ক্ষার সাথে সম্পৃক্ত হয়নি। জনগণের গণতান্ত্রিক অধিকারকে, দেশের মানুষের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য তাদের যে দায়িত্ব ছিল, সে দায়িত্ব পালন করেনি। ফলে খুব দ্রুততম সময়ের মধ্যেই আমরা ৭৩ দেখেছি, ৭৪-এর মনান্তর দেখলাম, ৭৫-এর একটা দুর্ভাগ্যজনক ঘটনা গোটা দেশের উপরে ঘটে গেল, একটা পরিবারের উপরে, শাসক শ্রেণীর উপরে ঘটে গেল। মানুষ কিন্তু স্বাভাবিকভাবে সব কিছু গ্রহণ করল। ইতিহাসের অনিবার্য এই যে গতিপথ, এই গতিপথ দিয়েই ক্রমাগত বাংলাদেশ চলেছে এবং চলতে চলতে এক পর্যায়ে এসে ২০০৮, ১-১১ এবং পরবর্তীকালে ১৪, ১৮, ২৪ এই নির্বাচনগুলোর মধ্য দিয়ে গণমানুষের সমস্ত আকাঙ্ক্ষাকে যেমন গলা টিপে হত্যা করা হলো, নিপীড়ন নির্যাতন করা হলো বিরোধী রাজনৈতিক দলগুলোকে, বিএনপির বিরুদ্ধে ৬০ লক্ষের উপরে মামলা দেওয়া হলো, লক্ষ লক্ষ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলো, গুম করা হলো, হত্যা করা হলো, এবং লাগাতারভাবে আন্দোলনের ধারাবাহিকতায় দেখা গেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রেক্ষাপট তৈরি হলো খুবই নিরেট একটি দাবি নিয়ে। একটি দেশের, আমি ভাবছিলাম আইন অঙ্গনের একজন ছাত্র হিসাবে, নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ যদি এক হয়ে যে জনদাবিকে, জন আকাঙ্ক্ষাকে গুরুত্ব না দিয়ে তার প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়, তাহলে কত বড় ভয়াবহ দুর্যোগ নেমে আসতে পারে এই দেশের উপরে, একটা দেশের উপরে। তার উৎকৃষ্ট উদাহরণ ছিল আমাদের দেশে জুলাইয়ে যখন প্রথম হাইকোর্ট থেকে রায় দেওয়া হলো। এই রায়ের পরবর্তীতে অ্যাপিলেট ডিভিশন একই ব্যাপার আপনি মনে করতে পারেন বিষয়টি, এবং তাতেই মারাত্মকভাবে প্রভোকেট করা হলো গোটা আন্দোলনকে। আর সরকারের গণবিরোধী, ছাত্রবিরোধী এই চাহিদাকে যখন গলা টিপে হত্যা করছে সরকারের সেই অগণতান্ত্রিক ফ্যাসিস্ট আচরণকে বিচার বিভাগ সমর্থন দিয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই ক্ষোভ, প্রতিবাদ এবং প্রতিরোধ একই সাথে যে আন্দোলন গড়ে তোলে, সে আন্দোলনের ফলাফল হলো শেখ হাসিনা স্বৈর শাসক দেশ থেকে পালিয়ে যাওয়া। ঝরে গেল কয়েক হাজার যুবক, ছাত্র, জনতা, আহত হলো কয়েক হাজার, পঙ্গু হয়ে গেল কয়েক হাজার। এই যে সময়টা অতিক্রম করেছি আমরা, এই অতিক্রমের মধ্যে দিয়ে আমাদের একটা আকাঙ্ক্ষা আছে, জাতি কী চেয়েছে। আমরা গত ১৫ বছর যুদ্ধ করেছি, অনেক কিছুর সাথে সর্বাগ্রে আমরা যেটা বলেছি, আমাদের নেতা তারেক রহমান, আমাদের পার্টির চেয়ারম্যান বেগম খালেদা জিয়া তার সুস্থতা থাকাকালীন অবস্থায় যে কথা বলেছিলেন যে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চাই, যেখানে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, এবং একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থার মধ্য দিয়ে সাম্য এবং মানবিক দেশ পরিচালিত হবে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, সেই আন্দোলনটা যখন শেষ হলো ঠিক তখনই এসে আজকে নানামুখী কথার ভারে নুজো হয়ে পড়ছে ওই মূল আন্দোলনের বিষয়টি। জনগণের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য জনগণের প্রতিনিধি নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা, যে সরকার জনস্বার্থে, জন আকাঙ্ক্ষার পক্ষে কথা বলে, সেই বিষয়টিকে এখন গৌণ করে দেওয়ার চেষ্টাটি আজকে বিভক্তির মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। ফিরবো আপনার কাছে। জনাব সেলিম, আপনার কাছে সেই যে নানান ধরনের মানুষ, তাদের নানান রকমের চিন্তা, তারা সবাই এক হয়েছিলেন একজন স্বৈরশাসকের বিরুদ্ধে। আজকে তাদের চিন্তাগুলো ভিন্ন ভিন্ন এবং এক একজনের কাছে এক একটা গুরুত্বপূর্ণ। তার মূল জায়গায় যদি আসা যায়, যে বিষয়ে আসলে সবাই একমত হতে পারেন, সেটার জন্যই চেষ্টা চলছে সরকারের তরফে, তার প্রধান বাধাগুলো কি? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এখানে আমি যে জুলাই মাসের যে গণ অভ্যুত্থান তার বর্ষপূর্তিতে এসে দাঁড়িয়ে আমি এই কথা বলতে পারি যে সেখানে আমাদের যে জন আকাঙ্ক্ষা এবং যেই আপনার স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা একটা অভ্যুত্থান ঘটিয়েছি, আমরা একটা বিপ্লব সাধন করেছি, আমরা 15 বছর যাবৎ
একটা রক্তাক্ত মানে সোপান তৈরি করেছি, তার পরিণতিতে শেখ হাসিনা পালিয়ে গেছে। সেক্ষেত্রে আমাদের মধ্যে মৌলিক খুব বেশি বিরোধ আছে বলে আমার মনে হয় না। যদি বিরোধ থেকে থাকে সেখানে হলো যে আমরা যাদের উপর দায়িত্ব অর্পণ করেছিলাম বিপ্লবের পরবর্তীকালে অথবা অভ্যুত্থান পরবর্তীকালে রাষ্ট্র পরিচালনা করার জন্য, সেক্ষেত্রে তারা কোনো কোনো ক্ষেত্রে পথ হারিয়ে ফেলেছে এবং তারা আপনার সঠিকভাবে জাতিকে একটা সুন্দরভাবে নেতৃত্ব দেওয়ার প্রশ্নে তাদের মধ্যে অনেকে আমরা সেই কার্যকর ভূমিকা পালন করতে দেখি নাই। এবং পাশাপাশি আপনার কিছু আপনার সুবিধাবাদী এবং কিছু উচ্চাকাঙ্ক্ষী লোকের প্ররোচনায় আমাদের মধ্যে এক ধরনের বিভক্তিটা দেখা যাচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত আমরা যদি চিন্তা করি যে শত হাজার শহীদের বিনিময়ে আমাদের এই রক্তাক্ত অভ্যুত্থান, আপনার প্রায় 30,000 মতো পঙ্গু, তার মধ্যে অনেকেই এখনও চিকিৎসার অভাবে আপনার ধুকে ধুকে যন্ত্রণা কাতর একটা জীবনযাপন করছে, তাদের যদি আমরা চিন্তা করি তাহলে আমার মনে হয় আমাদের মধ্যে ঐক্য হওয়ার পিছনে খুব বেশি বড় কোনো অন্তরায় সৃষ্টি হবে বলে আমার কাছে মনে হচ্ছে না। এখানে একটা নির্বাচনের একটা কথা এসছে যে আমরা প্রত্যেকে চেয়েছিলাম যে ডিসেম্বর মাসে একটা নির্বাচন হোক। আমরা মনে করি যে একটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানত দায়িত্ব হলো যে একটা নির্বাচনকালীন ব্যবস্থা করা এবং একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতাটা হস্তান্তর করা। সেই ক্ষেত্রে তাদের মধ্যে কিছুটা দ্বিধা দ্বন্দ্ব আমরা পরিলক্ষিত করেছি। জুন মাসের 2 তারিখে 32টি রাজনৈতিক দলের সমাবেশে যখন মানে উপদেষ্টা মহোদয় উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টা, সেদিন আমরা 31টি রাজনৈতিক দলেই আমরা ডিসেম্বর মাসে নির্বাচনটা দাবি করেছিলাম। কিন্তু তিনি ধরেন আমাদেরকে অনেকটা হতচকিত করে এপ্রিল মাসে নির্বাচনটা নিয়ে গেছেন। সেখান থেকে পরবর্তীকালে একটা অচল অবস্থা সৃষ্টির মধ্যে দিয়ে লন্ডনে একটা বৈঠক হয়েছে। সেই বৈঠকে আমরা জানতে পেরেছি যে ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হবে। এখন ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হবে, নির্বাচনের আগে দিয়ে আমরা বিচার সংস্কার এবং আমরা যে রাষ্ট্রের যে পাচার, অর্থ পাচার এবং দুর্নীতির যে বিচার এবং যে হত্যাকাণ্ডের যে বিচার, এই বিচারগুলো আমরা চেয়েছি এবং আমরা চাচ্ছি। আমরা বিচার সংস্কার ইত্যাদি প্রশ্নে আমরা একমত আছি এবং আপনার একটা ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে, সংস্কারের ব্যাপারে একটা আলোচনা চলছে। আমরা রাজনৈতিক দলগুলো আলাদা আলাদাভাবে প্রত্যেকেই সংস্কার কমিশনের সাথে আমরা মিটিং করেছি। পরবর্তীকালে আবার আমরা জুনের 3 তারিখ থেকে আমরা ধারাবাহিকভাবে একটা মিটিংয়ের মধ্যে আলোচনার মধ্যে অংশগ্রহণ করছি। আমরা বিভিন্ন প্রশ্নে একমত হওয়ার একটা চেষ্টা করছি। সেখানে অনেক কিছুতে একমত হয়েছে কিন্তু পূর্ণাঙ্গভাবে আমরা এখনও সেখানে সিদ্ধান্ত আসতে পারিনি, 2-3টা সিদ্ধান্ত ছাড়া। আমরা সেখানে তখন আমরা আলোচনা করেছিলাম, আমরা জানতে চেয়েছিলাম যে আপনারা কতটা বিষয় নিয়ে আপনারা আলোচনা করবেন। তখন তারা আমাদেরকে 18টা থেকে 20টা বিষয় নিয়ে আলোচনা করার একটা কথা বলেছে। 9টা বিষয় এখন পর্যন্ত ইয়েতে এসেছে। আমাদের এই জুন মাসের 2 তারিখে যখন আমরা প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে আলোচনা করি এবং 3 তারিখ থেকে আলোচনা করি, সেখানে একটা ডিসাইডেড একটা ব্যাপার ছিল যে আগামী সংসদ নির্বাচনটা হবে বর্তমান সনাতন পদ্ধতিতে। কেউ কেউ পিয়ার পদ্ধতিতে চাইলেও কিন্তু অধিকাংশ রাজনৈতিক দল যখন সংস্কার কমিটির সাথে মিটিং করার পরে তারা সিদ্ধান্ত নিয়েছে যে বর্তমান নির্বাচনের সময় হয়ে গেছে। আপনার কাছে ফিরে আসি, তাহলে এই আলোচনায় একটু বোধহয় সময় লাগবে। দর্শক একটু পরে ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন। দর্শক আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাগ। আমরা ছিলাম জনাব শাহাদাত হোসেন সেলিম, আপনার কাছে যে প্রসঙ্গে ছিলেন শেষ করতে পারেন। না, আমি যে আমরা যে সংস্কার চাই, যে সংস্কার কমিটি গঠন করা হয়েছে এবং সংস্কার কমিটি 6টা কমিটির সমন্বয়ে একটা আপনার জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করেছে। সেখানে আমরা বিভিন্ন আলোচনা করছি। সেখানে আপনার গণপরিষদের ব্যাপারে কোনো আলোচনা এজেন্ডাতে ছিল না, গণভোটের কোনো আলোচনা এজেন্ডা ছিল না। এমনকি আপনার সংসদের নিম্নকক্ষে যদি আমরা একটা উচ্চকক্ষের ব্যাপারে আমরা একমত হয়েছি, নিম্নকক্ষে আপনার পিয়ার পদ্ধতি নিয়ে কোনো আলোচনা ছিল না। হঠাৎ করে 25 তারিখের পর থেকে পিয়ার পদ্ধতিকে সামনে এনে একটা অচল অবস্থা সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা এটাকে একটা মানে চক্রান্ত বলেন, ষড়যন্ত্র বলেন, অথবা নির্বাচনকে প্রলম্বিত করার কথা বলেন, আমরা সেটা মনে করছি। উচ্চকক্ষে পিয়ারের ব্যাপারে তো বিএনপির আপত্তি আছে বোধহয়। না, উচ্চকক্ষে পিয়ারের ব্যাপারে বিএনপির আপত্তি আছে। বিএনপি যে জিনিসটা বলতে চাচ্ছে যে উচ্চকক্ষে নিম্নকক্ষের যে কোনো বিল যদি উচ্চকক্ষ মানে 2 মাস পর্যন্ত মানে আটকে রেখে এবং প্রতিবার মানে 2বার করে তাকে প্রেরণ করতে হবে, সেই ক্ষেত্রে যদি অ্যাবসলিউট মেজরিটি অন্তত সিঙ্গেল মেজরিটি না হয়, যেটা আশঙ্কা করছে, তাহলে সিঙ্গেল মেজরিটি না হলে হয়তো সেখানে একটা অচল অবস্থা সৃষ্টি হবে। সেই জন্য আলোচনা করছি। কিন্তু অধিকাংশ রাজনৈতিক দলগুলো এটা আলোচনার পক্ষপাতী এবং এই ব্যাপারে একটা আমাদের একটা সমাধান হবে। আমরা মানে একটা সিদ্ধান্ত নিয়েছি যে সংসদে আমরা একটা উচ্চকক্ষ গঠিত করব এবং সেটার 100 জনের একটা
সদস্যের 105 জনের একটা প্রস্তাব দিয়েছে, রাষ্ট্রপতি 5 জনকে মনোনয়ন করবে, আমরা সেখান থেকে সরে এসেছি। আমরা অনেকগুলো ব্যাপার মিলে আমরা একমত হয়েছি। ধরেন একটা যুগান্তকারী একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সংসদের 70 অনুচ্ছেদে আপনার এমপিরা শুধুমাত্র আস্থা ভোট এবং বাজেট ছাড়া আপনার দলের বিরুদ্ধে ভোট দিতে পারবে। আপনার সংসদের প্রধানমন্ত্রীর বয়স সর্বমিত লাইফ টাইমে তারা 10 বছরের বেশি থাকতে পারবে না। তারপরে প্রধান বিচারপতি নিয়োগের প্রশ্নে এতদিন পর্যন্ত আপনার কোনো নীতিমালা ছিল না, এখন একটা নীতিমালা হয়েছে যে অ্যাপিলেট ডিভিশনের মানে সিনিয়র 2 জন বিচারপতি এটাতে নিয়োগ করা হবে। আপনার সংসদীয় স্থায়ী কমিটির ব্যাপারে 4টা স্থায়ী কমিটি, যেটা অতীব গুরুত্বপূর্ণ, সেটা বিরোধী দলকে দেওয়া হবে এবং পরবর্তীকালে আনুপাতিক হারে বিরোধী দলকে সংসদে স্থায়ী কমিটি দেওয়া হবে ইত্যাদি ব্যাপার। আমাদের একটা অগ্রগতি আছে, কিছু কিছু ক্ষেত্রে অগ্রগতি থেমে যাচ্ছে। এখন গতকালকে পিআর পদ্ধতির ব্যাপারটা নিয়ে একটু জোরালো আলোচনা হয়েছে, আমরা অবশ্যই এটা বিরোধিতা করেছি। আগামীকালকে আমরা আলোচনা করলে বুঝতে পারবো। আমরা মানে এক ধরনের আশঙ্কা করছি যে আপনার সংবিধান সংশোধন কমিটি বলেন অথবা জাতীয় ঐক্যমত্য কমিশন করেন, তারা কিন্তু আপনার একটা আলোচনা যদি শুরু করি, আমরা অধিকাংশ দল একমত হলেও 2-1টা দল যখন এটা বিপক্ষে কথা বলে তখন জিনিসটাকে তারা ডেফার্ট করে দেয়। আমার কথা হলো যে একটা আলোচনা ধরেন আপনারা, এটা নিয়ে দরকার হলে 2 দিন আলোচনা করেন, আলোচনা করে একটা সমাপ্তি আনেন। কারণ এখানে আমাদের একটা দায়বদ্ধতা আছে। আমরা ব্যক্তিগতভাবে আজকে আপনার বিএনপি জুলাই অভ্যুত্থানের প্রথম দিনে একটা অনুষ্ঠান করেছে, সকল রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে এবং প্রায় 99% রাজনৈতিক দলগুলো সেখানে ঐক্যবদ্ধ হয়েছে। এমন কোনো রাজনৈতিক দলের নেতা কর্মী ছিল না সেখানে যে অশ্রুসজল হয়নি। ভীষণভাবে অশ্রুসজল হয়েছে যখন গুম খুনের আপনার লোকেরা মানে যে শিকার পরিবারের লোকেরা বক্তব্য রাখছিল, এমন কান্নাকাটি করছিল যে সেখানে একটা পিন পতন নিস্তব্ধতার মধ্যে দিয়ে আমাদের নিজেদেরকে এখন আমরা দায়বদ্ধতা করছি। যখন আমি ব্যক্তিগতভাবে আপনার যাত্রাবাড়ির 8ম শ্রেণীর একজন ছাত্র আনাস, সে একটা চিঠি লিখে গিয়েছে যে আমি আসলে ঘরে থাকতে পারলাম না, যে এই জিনিসটা আমাকে খুব পীড়িত করে। সেখানে আমাদের রাতের ঘুম ভেঙে গেল। আমি তখন চিন্তা করি যে আসলে আমাদের একটা দায়বদ্ধতা আছে, আমরা একটা ঐক্যবদ্ধভাবে একটা সমাজ বিনিময় করতে চাই। আমরা আজকে প্রত্যেকে একমত হয়েছি যে আওয়ামী লীগ কোনো একটা রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগ হলো যে একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ এবং তারা দেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, দেশের সমস্ত কিছুটাই তারা ধ্বংস করে দিয়ে গেছে। সুতরাং আওয়ামী লীগের প্রশ্নে আমাদেরকে একটা দৃঢ় অবস্থানে থাকতে হবে। আমরা এই ব্যাপারে আমরা একমত হয়েছি এবং আমরা কোনো স্বৈরাচারী শাসন ব্যবস্থা যেন আবার পুনরায় ফেরত না আসে, আমরা সেই ব্যাপারে আমরা আজকে একমত হয়েছি। সেখানে এখন আমরা আগামী দিনে আমরা মনে করি যে আমাদের যে মূল লক্ষ্যটা হলো যে জুলাই সনদ বা জাতীয় সনদ, এটা আমরা যেন করতে পারি এবং আমরা আশাবাদী। আমরা অবশ্যই আশাবাদী। এখানে অনেকে অনেক রকম কথা বলে, অনেকের উচ্চাকাঙ্ক্ষা। দেখুন, আপনি আমার সাথে একমত হন বা না হন, 8 তারিখে যখন সংসদ গঠিত আপনার এই একটা মন্ত্রিসভা বা উপদেষ্টা মণ্ডল গঠিত হয়েছে, আমি 9-10 তারিখ থেকে বলা শুরু করলাম যে ছাত্র নেতৃত্ব একটা ঐতিহাসিক ভুল করেছে। তারা যেখানে সমস্ত জাতিকে হ্যামিলনের বংশীবাদকের বাঁশি বাজিয়ে ঐক্যবদ্ধ করে স্বৈরশাসককে পরাজিত করেছে এবং তাদেরকে পালিয়ে যেতে বাধ্য করেছে, তাদেরকে কিন্তু সরকারে অংশগ্রহণ করাটা ঠিক হয়নি। তারা সংসদে অংশগ্রহণ করতে গিয়ে অনেকগুলো বিতর্ক সৃষ্টি করেছে। অনেকগুলো আপনার যে বিতর্কতা তারা সৃষ্টি না করলে আজকে হয়তো পরিস্থিতিটা অন্যরকম হতো। কিন্তু সেখানে আমরা তাদের উপর আশা করে আমরা যেরকমভাবে করতেছিলাম সেটাও হচ্ছে না। অন্যান্য রাজনৈতিক দলগুলো সেইভাবে মানে অবস্থা বুঝে ব্যবস্থা এবং ছোপ বুঝে খুব মারার একটা প্রবণতার মধ্যে দেখা দিচ্ছে। সেখান থেকে সরে এসে যদি আমরা সত্যিকার একটা নির্বাচন করতে পারি, একটা গ্রহণযোগ্য একটা নিরপেক্ষ নির্বাচন করতে পারি, তাহলে মনে হয় আমাদের অনেকগুলো সংকটের সমাধান হবে। আমরা এখানে প্রধান নির্বাচন কমিশনের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের পরে আমরা কিছুটা শঙ্কিত ছিলাম যে আলোচনাটা কোন পর্যায়ে হয়েছে। আজকে কিন্তু আমরা মোটামুটিভাবে আমরা একটা নির্দেশনা পেয়েছি, অচিরে আমরা একটা নির্বাচন করতে পারবো এবং আমরা মনে করি যে একটা নির্বাচিত সরকার যদি রাষ্ট্রীয় ক্ষমতাতে আসে, রাজনৈতিক দলের একটা ক্ষমতায় মানে নির্বাচিত সরকার, তাতে করে জনগণের কাছে জবাবদিহিতা করতে পারবে এবং জনগণের অনেকগুলো সমস্যা সমাধান করতে পারবে। অধ্যাপক গোলাম রাব্বানী, আপনার কাছে আসতে চাই। আপনি ইতিহাসের অধ্যাপক, সেই জন্য একটা প্রশ্ন করার লোভ সামলাতে পারছি না। সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে আমরা এত বছর পরেও ইতিহাসটা ঠিকভাবে বলতে পেরেছে কিনা পরবর্তী প্রজন্মকে, সে প্রশ্ন থেকেই যায়। জুলাই নিয়ে সেই সংকটকে আমরা এড়াতে পারি, তার কি কোনো উপায় আছে? দেখুন, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কারণ মুক্তিযুদ্ধ আমাদের জাতি জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। কিন্তু সেই মুক্তিযুদ্ধের ইতিহাস যে যখন ক্ষমতায় থেকেছে তারা তাদের মতো করে ন্যারেটিভ তৈরি করেছে। এটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের একটা বড় সংকট, মুক্তিযুদ্ধের ইতিহাসের একটা বড় সংকট। এখন এই 24-এর গণ অভ্যুত্থান যখন হয়েছে, 24-এর গণ অভ্যুত্থান
এবং 1971 সালের আমাদের মহান মুক্তিযুদ্ধ, এই দুইয়ের চেতনা আমি মনে করি এক এবং অভিন্ন। 1971 সালেও আমরা আমাদের ব্যক্তি স্বাধীনতা, মানবিক মর্যাদা এবং সমতা, অর্থনৈতিক মুক্তির জন্য লড়াই করেছি। 24-এর গণঅভ্যুত্থান তাই হয়েছে, এবং সেই 24-এর গণঅভ্যুত্থানে যে স্বতঃস্ফূর্তভাবে সারা দেশের মানুষ, আপামর জনসাধারণ অংশগ্রহণ করেছে, তাদের প্রত্যাশা ছিল কিন্তু এই মুক্তি। কিন্তু আমরা গত এই 1 বছরে দেখতে পেয়েছি এই গণঅভ্যুত্থানের পরে যে এই পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি, তাতে করে আমরা দেখব যে কোনো মতাদর্শের মানুষ, কোনো গোষ্ঠী, কোনো সংগঠন আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসটাই মুছে দেওয়ার চেষ্টা করছে। সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধের অনেক মোরাল ভেঙে ফেলা হয়েছে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, 2-3 দিন আগে আমাদের বিজয় সরণিতে আমাদের মুক্তিযুদ্ধের যে মোরালগুলো ছিল সেগুলো ভেঙে ফেলা। ফলে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আবারও নতুন করে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না যে মুক্তিযুদ্ধ বাংলাদেশের একটি অস্তিত্ব। সুতরাং যেই দলই হোক, যারাই আসুক, যেই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যারাই ক্ষমতায় আসুক, তারা যদি মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে, এটা কোনোভাবেই কাম্য হতে পারে না এবং এদেশে সেটি টিকবে না। গত 1 বছরে এ সময় অসংখ্য কিছু আমরা দেখেছি এবং এর মধ্য দিয়ে আস্থাহীনতার একটা সংকট তৈরি হয়েছে। এই সরকারের প্রতি আস্থাহীনতার সংকট তৈরি হয়েছে, কারণ যখন মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে এগুলো চলছে তখন কিন্তু এই সরকারের অনেক কিছু করণীয় ছিল, এই সরকার করেনি। ফলে এই সরকারের প্রতি এক ধরনের আস্থাহীনতা তৈরি হয়েছে। কিন্তু দেশের যদি আপনি শান্তি শৃঙ্খলার কথা বলেন, মানুষের নিরাপত্তার কথা বলেন, জন আকাঙ্ক্ষার কথা হচ্ছে, জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার আসলে কতটা আন্তরিক, এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে ধরনের প্রত্যয়, যে ধরনের সাহস, যে ধরনের আপনার প্রতিশ্রুতি নিয়ে এই সরকারের কাজ করার কথা ছিল, শুরু থেকেই সেটাতে আমি ঘাটতি দেখেছি। তারা তাদের কার্য তালিকার যে আপনার প্রায়োরিটি, সেটাই ঠিক করতে পারেনি, কখন কোনটা নিয়ে কাজ করবে, কখন কোনটা নিয়ে কথা বলবে। ফলে আমি স্পষ্টভাবেই মনে করছি যে গণঅভ্যুত্থানের যে জন আকাঙ্ক্ষার কথাটা আমরা সবাই বলছি, কিন্তু সেই জন আকাঙ্ক্ষা থেকে আমরা বোধহয় বিচ্যুত হয়ে গেছি। আমার পূর্ববর্তী বক্তাগণ বলেছেন যে জুলাইয়ের আহতরা চিকিৎসা পায়নি। দেখুন, সংস্কারের কথা বলা হচ্ছে, সংস্কারের নামে আমি বলবো এক ধরনের ডামাডোল চলছে। সম্ভবত 10টা-12টা সংস্কার কমিশন হয়েছে, ঐক্যমত্য কমিশন হয়েছে। আপনারা যারা ঐক্যমত্য কমিশনের সাথে বসছেন, আপনারা যারা প্রধান উপদেষ্টার সাথে বসছেন, যেসব রাজনৈতিক দল, তারা কি একবারও প্রশ্ন করেছেন আপনারা কেন শিক্ষা সংস্কার কমিশন করেন নাই? একটা দেশের শিক্ষা সংস্কার বাদ দিয়ে কিভাবে একটা দেশের সংস্কার হয়? আমি একজন শিক্ষক হিসেবে আমি দৃঢ়ভাবে বলতে চাই, এই সরকার যখন শিক্ষা সংস্কার কমিশন না করে দেশের সংস্কার করার চেষ্টা করছে, তখন এর মাঝে কিছু সমস্যা আছে। যেমন আপনারা জানেন যে এই গণঅভ্যুত্থানের কেন্দ্রই ছিল শিক্ষা কেন্দ্রগুলো, শিক্ষা প্রতিষ্ঠানগুলো, বিশ্ববিদ্যালয়গুলো। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করেছে, আমরা কিছু শিক্ষক তাদের পাশে দাঁড়িয়েছিলাম। আপনি এই সরকারের বিগত 1 বছরের কার্যকলাপ দেখেন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি, বিশ্ববিদ্যালয়ের প্রতি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতি কোনো শ্রদ্ধাবোধ, কোনো তাদের যে কোনো প্রতিশ্রুতির কোনো প্রতিফলন কি আপনারা দেখেছেন? সুতরাং আমি সুস্পষ্টভাবে মনে করছি যে শিক্ষার প্রতি এই অবহেলাটা, এটা তাদের এর পেছনে হয়তো কোনো গোপন এজেন্ডা থাকতে পারে। আমি বলতে বাধ্য হচ্ছি, আপনারা জানেন কি না, এই গত কয়েকদিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাজেট অধিবেশনে আমি ছিলাম সিনেট সদস্য হিসেবে। সেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের বাজেট কমে গেছে, কারণ সরকার বাজেট কমিয়ে দিয়েছে। তাহলে যেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে এত বড় একটা গণঅভ্যুত্থান হয়েছে, এই সরকার সেই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার এসে শিক্ষার প্রতি চরম অবজ্ঞা প্রকাশ করছে এবং তারা শিক্ষা সংস্কার বাদ দিয়ে যেই সংস্কারের যেই ডামাডোল চালাচ্ছে, আমি এর প্রতি আমার কোনো আস্থা কেমন। সুতরাং আমি মনে করছি যে এখনো সময় আছে, যারা দায়িত্বে আছেন তারা এই গণঅভ্যুত্থানের সত্যিকারের চেতনাটা আবারও ধরবেন। কারণ হচ্ছে, আমি মনে করি না এই সরকারে যারা আছেন তারা সবাই এই গণঅভ্যুত্থানটা ইভেন দেখেছেন এবং এই গণঅভ্যুত্থানের চেতনা তারা ধারণ করেন। ফলে সবকিছু মিলিয়ে যে প্রত্যাশাটা আমাদের তৈরি হয়েছিল, সেই প্রত্যাশার জায়গাগুলো অনেকটা ঘোলাটে হয়ে গেছে এবং সারা দেশ কিন্তু সংকটের মাঝে পতিত হয়ে আছে। দেশের মানুষের নিরাপত্তা নেই। আমরা একটি নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এই লড়াইটি করেছিলাম। দেশের মানুষ কি নিরাপদ আছে? দেশে কি মানুষের উপর নির্যাতন চলছে না?
হত্যা ইত্যাদি চলছে না, এগুলো কি সরকার বন্ধ করতে পেরেছে? এবং আমি আপনাদের সাথে আরেকটি বিষয় বলতে চাই, সেটা হচ্ছে দেশের আভ্যন্তরীণ বিষয়ে, শান্তি শৃঙ্খলা রক্ষা করা বিষয়ে, মানুষের জননিরাপত্তা বিষয়ে আমাদের প্রধান উপদেষ্টার তেমন কোনো উদ্বেগ উৎকণ্ঠা আমি দেখিনি। কেমন? এগুলো ভালো কোনো লক্ষণ নয়, এগুলো আমাদের এই গণঅভ্যুত্থানের প্রত্যাশার সাথে যায় না। কেমন? এই গণঅভ্যুত্থানের পরবর্তী সময় যে সরকার গঠিত হয়েছে, তারা গণঅভ্যুত্থানের চেতনাকেই কতটা ধারণ করে, ফলে এই প্রশ্নগুলো কিন্তু আমাদের সামনে এসেছে। আমি বলবো যে যেহেতু নির্বাচনের তারিখ ঘোষিত হয়েছে, এখন মানে সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধিরা ক্ষমতায় আসবে, যারাই আসবেন তাদের প্রতি আমার আহ্বান থাকবে এই 24-এর গণঅভ্যুত্থানের যে জন আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা, তারা যেন সেটা ভুলে না যায়। জি, ধন্যবাদ। আর দুই হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে কোনো আপোষ নয়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্যই কিন্তু এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। সুতরাং সেই মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে কোনো আপোষ নয়, এবং এদেশের মানুষের মাটি এবং মানুষের অধিকারের প্রশ্নে কোনো আপোষ নয়। জি, অনেক ধন্যবাদ। অ্যাডভোকেট দীপু, আপনার কাছে ফিরে আসতে চাই। রাজনীতির একটা বড় অধ্যায় হয়ে থাকবে নিশ্চয়ই জুলাই। বিএনপির রাজনীতিকে জুলাইয়ের গণঅভ্যুত্থান কীভাবে পরিবর্তিত করেছে, এবং এই যে নতুন রাজনীতি গড়ার কথা বলা হয়, নতুন দেশ গড়ার কথা বলা হয়, তাতে একটা দলের অভ্যন্তরীণ যে রাজনীতির চর্চা, সেটা কিভাবে পরিবর্তিত হতে পারে? দেখুন, আজকে বিএনপির জুলাই গণ অভ্যুত্থান বর্ষপূর্তি অনুষ্ঠানের প্রথম দিনের আলোচনার যে শিরোনাম, এটাই একটা দলের আভ্যন্তরীণ রাজনীতির গুণগত পরিবর্তনের যে দিক, তার একটি দর্পণ হিসাবে কাজ করছে বলে আমি মনে করি। বলা হয়েছে জাতীয় ঐক্য এবং গণতান্ত্রিক অভিযাত্রা। চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশে সংস্কার বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো বিনির্মাণ বলেন, জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন বলেন, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা বলেন, এর সব কিছুর মধ্যে কিন্তু এই দুটি শব্দের জাতীয় ঐক্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। জুলাই আন্দোলনের যে প্রেক্ষাপট, সে প্রেক্ষাপটকে যদি আপনি বিবেচনা করেন এবং তার সমাপ্তির মধ্য দিয়ে এটাকে যদি সফলতায় নিয়ে যেতে চান, তাহলে জাতীয় ঐক্যের কোনো বিকল্প আপনি ভাবতে পারবেন না। এখন যে বিষয়টি একটু আগে আলোচিত হলো, সংস্কার সংস্কার সংস্কার, এটি ধারাবাহিক কার্যক্রম, এটি কখনো বসে থাকে না। যেমন বিএনপি এমন একটা রাজনৈতিক দল, এর সৃষ্টি থেকে বিএনপির রাজনৈতিক স্রষ্টা যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 19 দফা কর্মসূচি দিয়ে এই বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে তার সংস্কারের প্রস্তাবাবলী দিয়েছিলেন এবং তার কিছু বাস্তবায়ন তিনি করেছিলেন। খালকাটা বিপ্লব, বিদেশে শ্রমিক রপ্তানি এবং বৈদেশিক মুদ্রা অর্জন। ঠিক তার পরবর্তীতে বেগম খালেদা জিয়া তার শাসন আমলে এবং শাসন পরবর্তীকালে 27 দফা কর্মসূচি এবং সংস্কার প্রস্তাব দিয়ে এই জাতিকে এবং বাংলাদেশকে বিনির্মাণের প্রস্তাব উত্থাপন করেছিলেন। এবং তারই ধারাবাহিকতায় আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি অনেকে বলে আলোচনা হয়, খুবই সঙ্গত আলোচনা, আমরা জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ডের কথা, আমরা মাস্টার মাইন্ড দাবি করছি না, কিন্তু আমরা মনে করছি যে তারেক রহমানের দূর থেকে নির্দেশনা বাংলাদেশে ধারাবাহিক এই আন্দোলনের একটি প্রেক্ষাপটে অত্যন্ত শক্তিশালী ভূমিকা রেখেছিল এবং ছাত্র জনতার যে ঐক্য, সে ঐক্য গড়ে তোলার পিছনে বিএনপিকে এবং তারেক রহমানের নির্দেশনাকে কাজে লাগিয়েছিলেন। তিনি যে 31 দফা রাষ্ট্র বিনির্মাণের কর্মসূচি ঘোষণা করেছেন, রাষ্ট্র মেরামতের কর্মসূচি ঘোষণা করেছেন, এটাই হচ্ছে আজকে আমাদের দলের অভ্যন্তরে দলীয় নেতা কর্মীদেরকে প্রশিক্ষিত করা হচ্ছে, প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং এই 31 দফা কর্মসূচি নিয়েই আমরা মাঠে ঘাটে পথে প্রান্তরে জনগণের কাছে যাচ্ছি। আমরা যাচ্ছি একটি জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থা গড়ে তোলার জন্য, একটি গণতান্ত্রিক সরকার কাঠামো গড়ে তোলার জন্য এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আমরা কোনভাবে রাষ্ট্রকে জনগণের মুখাপেক্ষী করে এবং জনগণকে রাষ্ট্রের কাছে তার সমস্ত কার্যক্রম পরিচালনার জন্য দায়ভার দিয়ে একটি প্রতিনিধিত্বমূলক সরকার ব্যবস্থা আমরা প্রতিষ্ঠিত করতে পারি। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশ, জাতি এবং জনগণ সংগঠিত হয় এবং এই প্রক্রিয়া ধারাবাহিক কার্যক্রমের মধ্য দিয়ে
সংস্কার রূপ লাভ করে। এখন আপনি সংস্কারের কথা বলে দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস যদি একটি দেশকে অতিক্রম করতে থাকেন, এবং এই যে উপদেষ্টা সরকার দিয়ে দেশ পরিচালনা করা হচ্ছে, তাদের কার কি এজেন্ডা বলেন? এক একজন এক এক জায়গা থেকে এসছেন স্বাভাবিক সময়ের জন্য, এক একজন এক এক ভাষায় কথা বলেন, এক একজন এক একভাবে বোঝেন, এবং তার চিন্তাধারা যেটা সেটা সেভাবে প্রকাশ করেন। ফলে তাদের কথা এবং কাজে সাধারণত ঐক্য গড়ে ওঠে না। আজকে জাহিদের মা বক্তব্য শুনছিলাম আমরা, শহীদ জাহিদ, যিনি এই জুলাই আন্দোলনে শাহাদত বরণ করেছেন। তার মৃত্যুর 3 মাস পরে তার ছোট ভাইয়ের ক্যান্সার ধরা পড়েছে, যার চিকিৎসার জন্য উপদেষ্টা সরকার এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেছে এটা তিনি অস্বীকার করেছেন প্রকাশ্য সভাতে, যে এখন পর্যন্ত তার কোনো খোঁজ নেয়নি। আজ থেকে 3 মাস আগে তার স্বামী জাহিদের মায়ের, জাহিদের বাবা মৃত্যুবরণ করেছেন। এই পরিবারের কোনো খবর এই উপদেষ্টা সরকার গ্রহণ করেনি। কারা করেছে গ্রহণ? বিএনপি পরিবার। আমি দাবি করছি না বিএনপি সবার কাছে ছুটে যেতে পেরেছে, কিন্তু আমি দাবি করছি রাজনৈতিক দল, রাজনৈতিক কর্মী এবং রাজনৈতিক নেতাদের, রাষ্ট্রনায়কদের রাষ্ট্রনায়ক সুলভ আচরণের মধ্য দিয়ে সংস্কার প্রস্তাব গৃহীত হয়, বাস্তবায়িত হয়, এবং একটা রাষ্ট্র কাঠামো ক্রমাগতভাবে নির্মিত হতে থাকে, এবং সেই বিনির্মাণ ছাড়া কখনোই সংস্কার কার্যকরী হয় না। তাই আমরা এই মুহূর্তে এভাবে বলতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী গোটা দেশে বিএনপিকে সুসংগঠিত করার সাথে সাথে সমগ্র জনগণকে জাতীয় ঐক্যের, সমগ্র রাজনৈতিক দলগুলোকে জাতীয় ঐক্যের মধ্য দিয়ে অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে সরকার যেটা সর্বশেষ ঘোষণা করেছেন সম্ভাব্য ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধেই একটি জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে এই দেশে একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য প্রতিনিধি নির্বাচিত হোক, এবং সেই প্রতিনিধির মাধ্যমে একটা দেশ গড়ে উঠুক, যে দেশ আজকে এই জুলাই আন্দোলনের সমগ্র আকাঙ্ক্ষার পরিপূরক হিসাবে যারা নির্বাচিত হয়ে আসবেন তারা কাজ করবে বলে আমরা আশা রাখছি। এখানে বক্তব্য আজকে এসছে অত্যন্ত স্পষ্টভাবে আন্দালিব রহমান পার্থ বক্তব্য রেখেছেন, আমি তাকে কোট করতে চাই। তিনি বলেছেন আওয়ামী লীগকে বাংলাদেশের সকল মায়েরা ভয় পায়, কোটি কোটি মায়েরা ভয় পায়। তারা মনে করে আওয়ামী লীগের মতো দল বা আওয়ামী লীগ যদি ফের রাষ্ট্র ক্ষমতা আসে আমাদের সন্তানকে এরা গুলি করে মারবে। এই জন্যে এই জাতীয় কোনো সরকার ব্যবস্থা এবং এই জাতীয় কোনো সরকার বাংলাদেশে তার কখনো না আসে, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেন আর রাজনীতিতে ফিরে আসতে না পারে, আমাদের সকলের এই স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যমত্য পোষণ করতে হবে। আমিও মনে করি যে আজকে জাতীয় ঐক্য গঠন করার জন্য ঐক্যমত্যের যে আলোচনা হয়, এই ঐক্যমত্যে আমরা দেখি বিভিন্নমুখী, আমরা কাউকে ছোট করে বলতে চাই না। যে দলে 5 জন আছে তারাও একটা বিদঘুরে প্রস্তাব দিচ্ছেন, যে দলে 5000 আছে তারা একটা প্রস্তাব দিচ্ছেন, আর যে দলে 5 কোটি আছে তাদের সাথে এই প্রস্তাব ডিফার হলেই বলছে যে ওই দলটা সংস্কার চাচ্ছে না। সংস্কারের প্রস্তাব তো বাংলাদেশে সর্বাগ্রে দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সংস্কারের প্রস্তাব এবং তা বাস্তবায়নের সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার সৃষ্টিকর্তা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, বেগম খালেদা জিয়া, এবং বর্তমানে আমাদের তারেক রহমান প্রিয় নেতা। এজন্য আমরা মনে করছি যে সরকার ব্যবস্থা একটি নির্বাচনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হোক, এবং সেই প্রতিষ্ঠিত সরকার ব্যবস্থার মধ্য দিয়ে একটি রাষ্ট্র বিনির্মিত হবে, যে রাষ্ট্র কাঠামোর মধ্যে আমাদের এই যে 31 দফার মধ্যেই এখন এই যা যা সংস্কার চাচ্ছে, যেমন 2 টার্মের বেশি একজন প্রধানমন্ত্রী থাকতে পারবে না, 31 দফার মধ্যে এটা আছে। জি, সেখানে পরপর 2 বার ছিল বোধহয়। যাই হোক, জনাব সেলিম আপনার কাছে আসতে চাই, আর যদি কিছু যোগ করার থাকে, বিশেষত গণতন্ত্রের পথে উত্তরণে নির্বাচন নিয়ে আমরা তো কথা বললামই, এছাড়া আর এই সময়ের মধ্যে আগামী ফেব্রুয়ারির আগে কি করণীয় আছে বলে মনে করেন? না, এই ফেব্রুয়ারি মাসের আগে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু সেভাবে প্রস্তুত আছে বলে আমাদের কাছে মনে হচ্ছে না। আইনশৃঙ্খলার চরম অবনতি এবং আইনশৃঙ্খলা বাহিনীর উন্নতিটা করার ব্যাপারে কোনো পদক্ষেপ গত 10 মাসও নেওয়া হয়নি। এটা অনেক 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 বেশি সময়। এই সময়ের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের দায়িত্ব পালনের ব্যাপারে আরও যথাযথ ভূমিকা পালন করার জন্য যথাযথ দায়িত্ব পালন করা দরকার ছিল, সেটা আমরা দেখতে পাইনি। এবং এই যে প্রশাসন যন্ত্রের মধ্যে এখন পর্যন্ত যে আওয়ামী লীগের ভূত চেপে আছেন, স্বৈরাচারের যে আপনার পদলেহনকারীরা আছেন, তাদেরকে দিয়ে তো একটা সুষ্ঠু নির্বাচন মানে আশা করাটা অনেক বেশি দুরূহ ব্যাপার হয়ে যাবে। আপনি যদি একটা সুষ্ঠু নির্বাচন করতে চান তাহলে নির্বাচন কমিশনের মাধ্যমে এই সমস্ত আপনার ভোটার তালিকা হতে আরম্ভ করে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থাপনা করা, এগুলো দরকার হয়ে পড়েছে আর কি। আর যে ধরেন আপনার সংসদে উচ্চকক্ষ কীভাবে গঠিত হবে সেটাও একটা বড় প্রশ্ন আকারে দাঁড়িয়ে গেছেন। আপনার মহিলাদের ভোটারের সংখ্যা, যেটা আপনার মহিলাদের
প্রার্থীর সংখ্যা ছিল 50 জন, সেটা বাড়িয়ে 100 জন করা হয়েছে, এবং সেখানে রাষ্ট্রপতি নির্বাচনটা কীভাবে হবে, এই বিষয়গুলো মানে চলমান থাকবে। কিন্তু এই সংবিধানের সংস্কারগুলো, সেগুলো কি নির্বাচনের আগে করার কথা ভাবা হচ্ছে এখন? না, এখন তো আপনার বিশেষ করে ঐক্যমত্য, বিশেষ করে মানে জুলাই চার্টারের একটা ঐক্যমত্যের প্রেক্ষিতেই আমাদের এই সব বিষয়গুলো নিয়ে আমাদেরকে একমত হতে হবে। একমত হওয়ার পরেই কিন্তু আপনার জুলাই মাসটা অলরেডি শুরু হয়ে গেছে, তাই আমাদেরকে জুলাই চার্টারে যদি আমাদেরকে স্বাক্ষর করতে হয়, যেটা ডেডলাইন ধরে নিলে আমরা 5ই আগস্ট, তার আগেই তো আমাদেরকে এই জিনিসগুলো সমাপ্ত করতে হবে। কিন্তু ঐক্যমত্য কমিশনের আচার আচরণের মধ্যে সেইভাবে দেখা যাচ্ছে না। আর ডক্টর ইউনূস সাহেবও কেন যেন আপনার যেভাবে সরকারটা পরিচালনা করা দরকার, দক্ষ একটা উপদেষ্টা মণ্ডলী নিয়ে, আমরা ওনার সাথে প্রথম সাক্ষাৎকারের পর থেকে এ পর্যন্ত 4-5 বার সাক্ষাৎকার, প্রত্যেকটা সাক্ষাৎকারে বলেছি যে আপনার উপদেষ্টা মণ্ডলীতে এমন অনেক উপদেষ্টা আছেন যারা এই বিপ্লবের চেতনা ধারণা করেন নাই, যারা 2-4-5 বছর পর্যন্ত দেশের বাইরে ছিলেন, তাদেরকে এনে আপনি উপদেষ্টা বানিয়েছেন। তারপর ধরে ধরে উপদেষ্টা এনে বিভিন্ন রকমের যেটা আপনার এজেন্ডা না, যেটা আপনার প্রয়োজন নাই, সেটা আপনি করতে যাচ্ছেন। যেমন উনি উঠে মরণপণ প্রতিজ্ঞা করে নেমে গেছেন যে চট্টগ্রাম বন্দরের সবচাইতে আয়বর্ধক একটা প্রতিষ্ঠান চট্টগ্রাম বন্দরের হৃৎপিণ্ড নিউমোরিং কন্টেইনার টার্মিনালটাকে তিনি ডিবি ওয়ার্ডের হাতে তুলে দেবেন, এবং সেখানে কোনো আপনার জবাবদিহিতে নাই, সেখানে কোনো দরপত্র নাই, আর সেখানে কোনো প্রতিযোগিতা নাই। এবং তিনি বলেছেন যে যেটা যার বিরোধিতা করবেন তাদেরকে প্রতিহত করার জন্য আহ্বান জানিয়েছেন। তো তাহলে যে এটা ওনার কাজ না, ওনার কাজটা, আসল মূল কাজটাই হলো যে একটা সংসদ নির্বাচনের ব্যবস্থা করাটা। তো সেই সংসদ নির্বাচনটাকে মাঝে মাঝে ওনাদের কথাবার্তার মধ্যে দিয়ে আমরা শঙ্কিত হচ্ছিলাম। কারণ আমি বুঝে উঠতে পারছি না যে আমরা মানে জুন মাসের 2 তারিখে যখন আলোচনা করেছি, 32টা রাজনৈতিক দলের মধ্যে 31টা রাজনৈতিক দলেই ডিসেম্বর মাসে নির্বাচন চেয়েছে, এবং প্রয়োজনে ডিসেম্বরের আগেও নির্বাচন চেয়েছে। কিন্তু উনি কারোর সাথে কথা না বলে তিনি বন্দর এবং নির্বাচন নিয়ে কথা বললেন, এবং নির্বাচনটাকে এপ্রিলে নিয়ে গেলেন। সেখান থেকে ফেরত এনে এখন জানুয়ারিতে এই আলাপটা আমরা করেছি এর মধ্যে। যে অনেক ধন্যবাদ অধ্যাপক রাব্বানী, যদি আর কিছু যোগ করার থাকে আপনার। মনে করি যে সারা দেশে মানুষের কোনো নিরাপত্তা নেই। কেমন এই সরকার দেশে মানুষের নিরাপত্তা, জনজীবনের স্বস্তি ফিরিয়ে আনতে আমি বলবো ব্যর্থ হয়েছে। কারণ এখনো এই 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যখন দেখি মানুষের উপর নির্যাতন হচ্ছে, মানুষকে হত্যা করা হচ্ছে, এবং মানুষ নানানভাবে বিপন্ন হচ্ছে, সেটা আসলে আমরা মেনে নিতে পারি না। কেমন তখন আমাদের উপর, আমরা যারা এই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছি তাদের উপর দায় চলে আসে। কারণ এরকম একটা পরিস্থিতির জন্য আমরা এই গণঅভ্যুত্থানে অংশ নেইনি। এত এত শহীদের রক্তের বিনিময়ে, এত এত আহতর মানে তাদের পঙ্গত্ব বরণের বিনিময়ে, তাদের অন্ধত্ব বরণের বিনিময়ে যে সরকার বসে আছে, তাদের কার্যক্রমের মাঝে সেই গণঅভ্যুত্থানে কোনো চেতনা নাই, কোনো শক্তি নাই, যেটি আমরা মোটামুটি সবাই তো একমত যারা আলোচনা করছি। ফলে এখনো যেটুকু সময় আছে এই সরকারের উচিত হবে ওই যেগুলো তাদের কাজ নয়, করিডোর, বন্দর ইত্যাদি দিয়ে, কারণ এইসব বিষয়ে দেশের জনগণ কিন্তু সজাগ আছে। ফলে জনগণের বিরুদ্ধে গিয়ে, দেশের মাটি মানুষের স্বার্থের বিরুদ্ধে গিয়ে কোনো কিছু কেউ করার চেষ্টা করলে কিন্তু দেশের জনগণ সেটা মেনে নিবে না, সেটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। ফলে আমার আহ্বান থাকবে যে বাকি সময়গুলোতে দেশের আইন শৃঙ্খলার মানে পরিস্থিতির যে অবনতি হয়েছে সে বিষয়ে তারা মনোযোগী হবেন, এবং দেশের মানুষের যে নিরাপত্তা সেটি নিশ্চিত করবেন। জনজীবনে স্বস্তি কিভাবে ফিরিয়ে আনা যায়, সাধারণ মানুষ কিভাবে একটু ভালোভাবে জীবনযাপন করতে পারবে, সেই বিষয়ে তারা মনোনিবেশ করবেন। এটা হচ্ছে আমার আহ্বান। এবং একই সাথে আমি আবারও বলতে চাই, বাংলাদেশের শিক্ষা খাত নিয়ে একেবারেই আমি জানি না কেন শিক্ষা সংস্কার কমিশন এখন হয়নি, কেন রাজনৈতিক দলগুলো তাদেরকে গিয়ে বলছেন না। শিক্ষা খাতের অবস্থা ভয়াবহ খারাপের দিকে যাচ্ছে। আমাদের শিক্ষার্থীদেরকে ক্লাসে ফেরানোর কোনো চেষ্টা হচ্ছে না, এখনো শিক্ষার্থীদের নানান কাজে ব্যস্ত রাখা হচ্ছে। এগুলো কোনোভাবেই এইরকম একটা জনগোষ্ঠী নিয়ে আমরা কোথায় কত দূর যেতে পারবো, কেমন? ফলে শিক্ষা খাতের প্রতি এই সরকারের উদাসীনতা আমাকে সবচেয়ে বেশি চিন্তিত করেছে। আমি আমার উদ্বেগ জানিয়ে রাখছি, এবং আমি আশা করব তারা এই বিষয়ে সচেতন। অবশ্যই। অ্যাডভোকেট দীপু, যদি আর কিছু যোগ করার থাকে। জনগণ রাষ্ট্রের মালিক, এবং সেই মালিকানা নিশ্চিত করার জন্যই জনগণ লড়াই করে, রাজনৈতিক দলসমূহ সেই লড়াই নেতৃত্ব দেয়। আমরা আশা করি জনগণের কাছে তার রাষ্ট্রকে ফিরিয়ে দেওয়ার জন্য অবিলম্বে জাতীয় ঐক্য সৃষ্টি করে গণতান্ত্রিক যে অভিযাত্রা বিএনপি আজ বর্ষপূর্তির অনুষ্ঠান শুরু করলো, সে অভিযাত্রার সফল সমাপ্তি অতি দ্রুততম সময়ের মধ্যে একটি জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধি দেশ শাসনের দায়িত্ব গ্রহণ করবে। তারাই এই দেশকে পরিচালনা করবে, জনগণই বুঝবে তার দেশ কোন পথে চলবে। আপনাকে ধন্যবাদ।
জি, অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই। দর্শক, আজকের মতো সময় ফুরিয়ে গেছে, আপনাদের আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।